শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। হাম ও উপসর্গে গেল ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ২, বরিশালে ২, সিলেটে ১ এবং খুলনায় প্রাণ গেছে ১ জনের। দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১,৪০৮ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে রোগের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। মোট ভর্তি রোগীর সংখ্যা ২০৪ জন। সিলেটেও বাড়ছে রোগীর সংখ্যা। বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯২ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। এছাড়া রাজশাহী, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে মেঝে বা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা চলছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করছিল ইউনিসেফ। তবে হামের প্রাদুর্ভাব নিয়ে কিছু বলা হয়নি। সংস্থাটি জানায়, টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি বলেন, টিকার ঘাটতি হাম প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়িয়েছে। পুরনো এক ভাইরাসের নতুন বিপর্যয়ে বাংলাদেশ। প্রতিদিন সন্তানের নিথর মরদেহ নিয়ে ফিরতে হচ্ছে কোনো না কোনো বাবা মাকে। এ পর্যন্ত ঝরে গেছে অন্তত ৪৮১ শিশুর প্রাণ, আর আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ৬৬,০০০। কেন এমন পরিস্থিতি হলো, দায় কার? এ নিয়ে আলোচনা সমালোচনা দেশ জুড়ে। অবশেষে নিজেদের অবস্থান তুলে ধরল ইউনিসেফ। তারা জানায়, হামের জন্য প্রতি বছর ৭ কোটি টিকা কেনে সরকার। গত বছরের আগস্টে ইপিআই এর জন্য টিকা দেয় তারা, যা প্রয়োজনের তুলনায় ৩ ভাগের ১ ভাগ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার সতর্ক করা হয় বলেও জানায় সংস্থাটি। I sat with the interim advisor and the staff on at least 10 occasions. আমরা ২০২৪, ২৫ এবং ২৬ সালেও টিকা সরবরাহ নিয়ে সরকারকে সতর্ক করেছি। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আমাদের ১০টির মতো মিটিং হয়েছে। তবে প্রাদুর্ভাব নিয়ে আমরা কিছু বলিনি, কারণ এটা আমাদের দায়িত্ব না। We would be ringing a bell saying, warning, 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 be careful. ইউনিসেফ জানায়, তারা টিকা বিক্রি করে মুনাফা করে না। টিকা সরবরাহের ঘাটতির কারণ অর্থ নয়, কেনাকাটার প্রক্রিয়ায় জটিলতা। টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন কিনতে গিয়ে সময় নষ্ট হয়েছে। About the decision to delay procurement. So the government চাহিদার ৫০ ভাগ টিকা ওপেন টেন্ডারে কেনার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তারা যে কোনো পদ্ধতিতেই টিকা কিনতে পারে, তবে টিকার মতো জীবন রক্ষাকারী ওষুধ এই পদ্ধতিতে কেনাকাটার ঝুঁকি আছে। কোনো কারণে টেন্ডার বাতিল হলে তা সংকট তৈরি করবে। already at an outage point on several of the vaccines. অন্য টিকার মতো দেশে পোলিও টিকারও ঘাটতি ছিল। এ নিয়ে শঙ্কিত ইউনিসেফ। I'm now really worried about polio. হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি। খুলনায় এমনটাই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন, ঘুরে দেখেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইমার্জেন্সি অপারেশন থিয়েটার সহ কক্ষগুলো। জানান, এ ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। গত ১৭টা বছর কিচ্ছু কিনা হয়নি, লুটপাট করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কোনো খেয়াল করেনি। আগামী অর্থ বছরে আমরা আমাদের এই সম্পদের ভিতর থেকে যতটুকুন পর্যন্ত সমৃদ্ধ করতে পারি, যত মেশিন দিতে পারি, এর ভিতরে আমরা ইনশাল্লাহ দিয়ে যাব। রাজধানীর মিরপুরে ৭ বছরের শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার গ্রেফতার হলেও পরিষ্কার নয় খুনের মোটিভ। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। দৃষ্টান্তমূলক বিচার চাইছে পরিবার ও স্থানীয়রা।
ফুলে ভরা আঙিনা ছিল পরিবারের। সেই বাগিচার সবচেয়ে সুন্দর ফুলটি ঝরে গেছে মানুষরূপী পিশাচের হাতে। রামিসাহীন ফুলগুলো যেন বিবর্ণ, সৌরভহীন আজ। পঞ্চমতলা ভবনের 3 তলায় ভাড়া থাকত রামিসার পরিবার। পাশের ফ্ল্যাটেই থাকতেন সোহেল রানা। প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার দুপুরের পর কোনো এক সময় রানা তার রুমে নিয়ে যায় রামিসাকে। পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় খোঁজ মিলছিল না। রামিসার এক পাটি জুতো রানার ফ্ল্যাটের সামনে পড়ে থাকাতে সন্দেহ হয় তার মায়ের। ডাকাডাকির পরও দরজা না খোলায় সন্দেহ বাড়ে। এরপর রামিসার পরিবার ও স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের মস্তকহীন দেহ দেখতে পান। শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তাদের। নিচে 2-3টা ছোট ছোট বিড়ালের বাচ্চা আছে, মনে করছে ওখানে খাবার দিতে গেছে, ওখানেও নাই। তখন এসে পাগলের মতো খোঁজা শুরু করছে। তো দেখে তারপরে তাকায় দেখে মেয়ের একটা স্যান্ডেল আছে আর একটা নাই। এই যে দরজা ধাক্কাইতেছে, খুলতেছে, খোলে না। এই দরজা ধাক্কা খুলতে মিনিমাম 30 মিনিট চলে গেছে। এই 30 মিনিটের ভিতরে আমার মেয়ে নাই। এই ঘটনায় ক্ষুব্ধ শোকাহত স্থানীয়রা। অভিযুক্তের বিচার ও সর্বোচ্চ সাজার দাবি তাদের। বাচ্চাটা গল্লাটা ছিল না, খালি উপর থেকে কাটার তুলে পড়ে আছে, উলঙ্গ ছিল। বাচ্চা রাস্তা অনেক রক্ত জমা হচ্ছে। ওই মতো একটা বাচ্চা, এত সুন্দর চেহারাটা বাচ্চাটা দেখলে আমরা বিল্ডিং উঠানামা করি, আঙ্কেল আঙ্কেল করে ডাকে। এত সুন্দর ব্যবহার আচার, তা বলার কোনো ভাষা নাই, বুঝছেন? এত কষ্ট লাগলো। ও যেভাবে বাচ্চাটার সাথে মানে যে অত্যাচারটা করছে, সেটা ওদের সাথে তাই সেম কাজটা হওয়ার দরকার। তো ও বুঝুক, ওরও তো বাচ্চা আছে, ওরও তো একটা মা বাবা। ওরা কিভাবে অন্যজন মা বাবাদের এইভাবে বুকটা খালি করে দিল? এ ঘটনায় মামলার পর প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্তে কেমিক্যাল রিপোর্টের পরে এটা আমরা কনফার্ম হতে পারবো যে এই মেয়েটা সাথে তার যৌনকর্ম হয়েছে কি হয়নি। আমরা ধারণা করতেছি, এটা আমাদের ধারণা যে তার সাথে কোনো যৌনকর্ম হয়েছে। এইটা যখন হয়তো ব্লিডিং বা অন্য কিছু হয়েছে বা এটা টের পেয়ে যাবে, তখন সে এই ডেড বডিটাকে তাকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার জন্য সে পরিকল্পনা করছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাউনিয়া বাঁধে জাতীয় গৃহায়নের দখল হওয়া জমি উদ্ধার অভিযানে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে কালশী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেন ঢাকা 16 আসনের এমপি আব্দুল বাতান। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে বস্তিঘর, গ্যারেজ, ভাঙাড়ির দোকান গড়ে তুলে সরকারি জমির প্রায় 50 বিঘা দখল করে রাখা হয়েছে। অভিযান চলাকালে যুবদল নেতা লালচান এবং তার অনুসারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়। দায়িত্ব নিয়েই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধীদের সামাজিক পরিচয় দেখা হবে না। তালিকা অনুযায়ী শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চলমান থাকবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রথম ব্রিফিং করেন তিনি। বলেন, থানায় সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পাওয়ার পর প্রথা মেনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। আপনার এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং, যে কোনো অপরাধের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান পুলিশের একার পক্ষে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ করলে তাদের আইনের আওতায় আনা হবে। চলতি মাসে বিশেষ অভিযানে 2000-এর বেশি চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতারের তথ্য জানান কমিশনার। সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাংয়ের যে বিস্তার, এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে। কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে, তাহলে এই কিশোর গ্যাংয়ের যে অপরাধ, সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করব। ছিনতাইকারী, সন্ত্রাসী, এদেরকে আমরা গ্রেফতার করেছি 670 জন। টোটাল আমাদের 2024 জন এ পর্যন্ত আমরা গ্রেফতার করেছি গত 1 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের যে অভিযান, এই অভিযান কিন্তু শক্তভাবে চলছে এবং এটি বাড়তেই থাকবে।
থানাকে দালাল মুক্ত করার ঘোষণা দেন ঢাকা মেট্রোপলিটনের এই পুলিশ কমিশনার। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। কমিশনার বলেন, মব কালচারের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। আমরা গতকালকে সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ক্রাইম ডিভিশনের ডিসি, ট্রাফিকের অফিসার সবার সাথে আমরা বসে আমাদের এই মেসেজটা দিয়েছি যে থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের উপস্থিতি বা অবস্থান বা অস্তিত্ব থাকবে না, থানা হবে সেবা বান্ধব, যারা থানায় যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ডিএমপি কমিশনার দাবি করেন, রাজধানীতে কোনো উগ্রবাদী সংগঠনের তৎপরতা নেই। নিরাপদ শহর গড়তে পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যরা রাজনৈতিক বড় বড় কথা বললেও বিএনপি শুধু কাজের কাজ করে। গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নয়, বরং কৃষি বাঁচাতেই খাল খনন করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগে বছরে গড়ে অর্থনৈতিক ক্ষতি প্রায় ৩২,০০০ কোটি টাকার। পরিসংখ্যান বলছে, যা জিডিপির প্রায় 2% সমপরিমাণ। এতদিন দুর্যোগ মোকাবেলায় ছিল না কোনো গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এবার সেই যোগের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের টঙ্গীতে ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সুধী সমাবেশে। সেখানে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচির কারণ ও কার্যকারিতা তুলে ধরেন। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি। যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায়, আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। দীর্ঘদিন ধরে তিস্তা বাঁচাও শিরোনামে নদী রক্ষার আন্দোলন করে আসছে বিএনপি। ক্ষমতায় আসার পর পদ্মা ব্যারেজ করার উদ্যোগ নিলেও তিস্তা নিয়ে কোনো প্রকল্প পাশ হয়নি। অবশেষে সেই তিস্তা নিয়ে প্রধানমন্ত্রী জানালেন তার সরকারের পরিকল্পনার কথা। আমাদেরকে এই ব্যারাজটা নির্মাণ করতে হবে এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যেই পানিটা আসে, সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি। এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। এর আগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিব, যমুনা নিউজ, গাজীপুর। 1971 সালে দেশের স্বাধীনতা বিরোধিতার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল জামায়াত। এ কারণে তাদের কখনো ক্ষমতায় আনবে না এদেশের মানুষ, এমনটাই বলেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, কিছু দল গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। অথচ জুলাইয়ের প্রতিটি শর্ত পালন করছে বিএনপি। আর যে বিষয়গুলো সম্ভব নয়, তখন সেগুলো নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছিল। এছাড়া তিনি বলেন, একটি উদারপন্থী দল হওয়ায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চায় বিএনপি। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল। আমাদের মা বোনদের সংগ্রাম বিনষ্ট করেছিল। কোরবানির পশুর হাটে বাড়ছে ক্রেতাদের ভিড়, তবে এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। ঈদের এখনো কয়েকদিন বাকি থাকায় শেষ সময়ের অপেক্ষায় আছেন বিক্রেতারা। কোরবানির পশু বেচাকেনার আরও খবর জানবো। জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? ছোট ও মাঝারি গরুর দাম সম্পর্কে একটু ধারণা নিতে চাই আপনার কাছ থেকে। লোপা, দেখুন জামালপুরে এমনিতেই হচ্ছে এবার গরু যে লালন পালনের যে তথ্যটি রয়েছে সেটি কিন্তু এমনিতেই বেশি, বিশেষ করে 25,000 গরু কিন্তু বেশি। পাশাপাশি আমি এখন যে বাজারটিতে রয়েছি এটি হচ্ছে জামালপুরের পশ্চিম এলাকার হাজিপুর বাজার। এই বাজারটি এবারই কিন্তু আজকে কিন্তু ঈদ উপলক্ষে প্রথম আনুষ্ঠানিকতা শুরু করেছে।
এখানকার বাজারে সবচেয়ে আমি বেশি যে গরুটা আমার চোখে পড়েছে সেটি হচ্ছে যে ছোট ও মাঝারি ধরনের গরু। এখানকার যারা বিক্রেতারা রয়েছে তারাও কিন্তু তাদের যে গরুগুলোকে বিক্রির আশায় কিন্তু নিয়ে এসেছেন। দাম সম্পর্কে যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে 90 থেকে 1,50,000-এর মধ্যে কিন্তু গরুর যে একটি দরদাম সেটা কিন্তু আমরা হতে দেখেছি। প্রথম দিক থেকে হিসেবে যে বিষয়টি আমাদের বললো যে ক্রেতা ও বিক্রেতারা যে আজকে যেহেতু প্রথম সে কারণে কিছুটা বিক্রি কম হচ্ছে। পরবর্তীতে সামনের যে হাটগুলো রয়েছে বা অন্যান্য যে বাজার হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হওয়ার কথা জানিয়েছেন। আপনাকে যদি জানিয়ে রাখি জামালপুর জেলায় এবার 1,07,000 গরু কিন্তু খামারিরা লালন পালন করেছেন। তার মধ্যে এখানকার চাহিদা কিন্তু মাত্র 80,000। বাদবাকি যে গরু রয়েছে সেগুলো কিন্তু রাজধানী সহ বিভিন্ন জেলায় কিন্তু বিক্রির উদ্দেশ্যে গরুগুলোকে নিয়ে যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামী যে 22 তারিখ রয়েছে 22 ও 23 তারিখ জামালপুর থেকে 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সেগুলো কিন্তু গরু থাকবে। পাশাপাশি যদি আপনাকে সার্বিক বিষয় বলতে চাই যে গরুর বাজার কিন্তু কিছুটা জমতে শুরু করেছে, বলা চলে জমজমেটে। আপনি হয়তো বা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানুষের যে একটি ভিড় বাট্টা সেটা কিন্তু বেড়ে চলছে। প্রথম দিন হিসেবে যে ইজারাদাররা যে বিষয়টি বলছেন যে এরকম ভিড় তারা আশা করেনি, তাও কিন্তু অনেকটাই হয়েছে ভিড়। তো সব মিলে যদি বলতে চাই ইতিমধ্যে বাজার জমজমাট হতে শুরু করেছে। তো বিক্রেতারাও কিন্তু অর্থাৎ যারা খামারি রয়েছেন তারা কিন্তু ভালো প্রত্যাশার আশা করছেন বেচা বিক্রির। লোপা। সাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা পশু বেচাকেনার আরো খবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জোবাই রিফাত। রিফাত, আপনি তো একটি খামারে আছেন, পশু বেচাকেনা কেমন চলছে এবং খামারিরা দাম নিয়ে কি বলছেন? হ্যাঁ লোপা, আপনি জানেন কোরবানকে সামনে রেখে কিন্তু চট্টগ্রামের যে স্থায়ী অস্থায়ী হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে আমরা দেখছি যে আজকে দ্বিতীয়তম দিন। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে হাটগুলোতে ব্যাপারীরা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন এবং তাদের যে গরুগুলো সেগুলো প্রদর্শন করতে আমরা দেখেছি চট্টগ্রামের যেই পশুর হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে। ক্যামেরার ফ্রেমে যেটি দেখছেন সেটি একটি খামারের চিত্র। খামারেও কিন্তু এবছর কোরবানকে সামনে রেখে বেশ জমজমাট গরুর প্রদর্শনী চলছে এবং বেচা বিক্রি চলছে। আমরা খামারিদের সাথে কথা বলেছি। খামারিরা যেটি বলছেন যে তারা তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী তারা ক্রেতা পাচ্ছেন এবং দাম নিয়েও তারা বেশ খানিকটা সন্তুষ্ট। তাছাড়া খামারিরা একটি কথা বারবার বলছেন, সেটি হলো গোখাদ্যের দাম বেশি। গোখাদ্যের দাম বেশি হওয়ায় স্বাভাবিকভাবে সেটি গরুর দামে কিন্তু একটি প্রভাব পড়েছে। ফলত যেটি হয়েছে কাস্টমারদের সাথে তাদের কোনো কোনো ক্ষেত্রে আসলে বাকবিতণ্ডার যে বিষয়টি সেটিও কিন্তু চলছে। আর খামার আসলে চট্টগ্রামে অনেকগুলো খামার রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একেবারে পরিবারের সদস্য সকলকে নিয়ে আসলে পশুর হাটে যেহেতু যাওয়া যায় না, যেহেতু ভিড়ভাড়টা একটু স্বাভাবিকভাবেই বেশি থাকে, সেক্ষেত্রে খামারগুলোতে পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ আসা শুরু করেছে এবং খামারগুলোতে তারা ঘুরে ঘুরে তাদের যে পছন্দের গরু সেটি আসলে দেখছেন। আমরা যে খামারটিতে রয়েছে এখানে শাহিওয়াল জাতের গরু যেমন রয়েছে, একই সাথে রাজস্থানী উলভারি জাতের গরু আমরা দেখতে পাচ্ছি এবং হাসা যে গরু অর্থাৎ খামারি বাসাই সেই গরুটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিভিন্ন জাতের গরু, বিভিন্ন আকার, বিভিন্ন আকৃতির গরু রাখা হয়েছে এবং দামও ক্রেতাদের নাগালে বলে কয়েকজন ক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন তারা যেটি নিয়ে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বা স্বস্তি প্রকাশ করছেন সেটি হলো কোরবানির হাট থেকে গরু যখন কেনা হয়, গরু কেনার পরপরই কিন্তু সেটি আসলে নিজের যে বাড়ি বা বাসা সেখানে আসলে নিয়ে যেতে হয়। তবে সেক্ষেত্রে খামার একটু ভিন্ন। খামার থেকে গরু ক্রয় করার পরে খামারিরা কিন্তু একেবারে বিনা খরচে কোরবানির আগ দিন পর্যন্ত সেটিকে খাইয়ে পরিয়ে কিন্তু রাখার যে ব্যবস্থা সেই সুবিধাটা কিন্তু ক্রেতাদের দিয়ে থাকেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে খামারে মানুষ আসতে শুরু করেছে এবং খামার থেকে আসলে গরু কিনতে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে বলে আমাদেরকে জানিয়েছে। আর অন্যদিকে হাটের পরিস্থিতি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, চট্টগ্রামের হাটগুলোতে কিন্তু এখনও পুরোপুরিভাবে কিন্তু যে বেচা বিক্রি সেই বেচা বিক্রি শুরু হয়নি। তবে দিন যত গড়াবে, সময় যত গড়াবে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা দেখব যে পুরোদমে চট্টগ্রামের যে স্থায়ী অস্থায়ী পশুর হাট রয়েছে সেই হাটগুলোতে ক্রেতা দর্শনার্থীদের সমাগম বাড়বে এবং বেচা বিক্রিও জমে উঠবে বলে প্রত্যাশা করছে ব্যাপারীরা। নিশ্চয়ই। ধন্যবাদ জোবাই রিফাত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মোট 23টি হাট বসছে এবার। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন পশুর হাট থাকবে 5 দিন। আর দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন কোরবানি হওয়ার 8 ঘন্টার মধ্যে মহানগরীকে পরিচ্ছন্ন করা হবে। এদিকে ডিএনসিসি অডিটোরিয়ামে হাট ব্যবস্থাপনা ইজারাদার সহ সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় পশু বিক্রির অর্থ থেকে 5% হাসিল নিতে পারবেন ইজারাদার।
কোরবানির ঈদ বাকি আর মাত্র সপ্তাহখানেক। এরই মধ্যে শুরু হয়েছে কোরবানির পশুর হাটের গোছগাছ। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কোরবানির হাট ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ডিএনসিসি এলাকায় 12টি হাট বসবে জানিয়ে প্রশাসক জানান, উত্তর সিটিতে পশুর হাট থাকবে 5 দিন। এর বাইরে যেতে পারবেন না ইজারাদাররা। নির্ধারিত সময়ের মধ্যে হাটের স্থাপনা সহ বর্জ্য অপসারণ করতে হবে তাদের। গরুর হাটের যে ভৌগোলিক অবস্থা, আয়তন ক্ষেত্র, সেই আয়তনের মধ্যে আছে কিনা, আমার সেই ইজারাদার সেই আয়তনটাকে মেনে চলছে কিনা, এটুকু তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়তনের বাইরে যদি রাস্তার উপরে চলে আসে, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিব বলেছি। ডিএনসিসির প্রশাসক আরও বলেন, পশু বিক্রির অর্থ থেকে 5% হাসিল নিতে পারবেন ইজারাদার। এর বাইরে গরু বিক্রেতার কাছ থেকে আর কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারার জন্য 5% টাকা হাসিল নেওয়া যাবে, এর বাইরে কোনো ধরনের কোনো অর্থনৈতিক লেনদেন হবে না, স্পষ্ট বলা আছে। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আমরা দেখতে পারবো। এদিকে সকালে সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, ডিএসসিসিতে 11 জায়গায় হাট বসবে। পশু কোরবানি হওয়ার 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণই লক্ষ্য। আমরা 11টা হাটের অনুমতি দিয়েছি এবং যথারীতি আমরা তাদের একটা সীমাবদ্ধতা দিয়েছি, কিছু নিয়ম শৃঙ্খলা দিয়েছি যাতে সেগুলো তারা মেনে চলে। কারণ আমরা চাই ক্রেতা বিক্রেতার কারো যাতে কোনো অসুবিধা না হয়। একদম ঈদের দিন, ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রি থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেব। হাটগুলোতে পশু ডাক্তারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান প্রশাসকরা। এদিকে উত্তরবঙ্গের অন্যতম বড় কোরবানির পশুর হাট রাজশাহীর সিটি হাট এখন বসছে প্রতিদিনই। সাধারণত প্রতি রবি ও বুধবার হাট বসলেও এখন প্রতিদিনই উঠছে গরু মহিষ। তবে বেচাকেনা কিছুটা কম। বিক্রেতারা জানান, হাটে ক্রেতা কম, তারা গরুর ভালো দাম না বলায় বিক্রিও কম। আর ক্রেতারা জানান, কোরবানির পশুর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। 3 মনের গরুগুলার দাম ধরেন 105, 110 এরকম। আপনার মাঝারি গরুগুলা, ছোট গরুগুলার একটু দাম বেশি। গরুর দাম তুলনামূলক কম, পাটিও কম। আমাদের কাছে মনে হচ্ছে দাম বেশি যারা কিনছি, আর যারা বেচছে তারা আবার বলছে দাম কম। গরু তো অনেক আসছে, দামও অনেক বেশি বেশি বলে ব্যাপারটা। নওগাঁর হাটগুলোতে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। দাম হাঁকা হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। আর ছোট আকারের গরু মিলছে লাখ টাকার মধ্যেই। তবে সিরাজগঞ্জের বিভিন্ন হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার সংখ্যা এখনও তুলনামূলক কম। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 2015 সালে বরিশালের ছাত্রদল ও জাসুসের 2 নেতাকে ক্রস ফায়ারে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক এসপি এহসানুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামী 17 জুন থেকে শুরু হবে। মোট সাক্ষী 28 জন। এই দিন আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করা হয়। এর আগে চলতি বছরের 31 মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরে সেই অভিযোগ আমলে নিয়ে পলাতক 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আমরা ক্রস ফায়ারের নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হয় এবং পরপর বেশ কয়েক রাউন্ড গুলি এদেরকে করেছে। এদের পোস্টমর্টম রিপোর্ট, সিরোথাল রিপোর্ট সমস্ত কিছুই আমাদের ডকুমেন্ট এভিডেন্স হয়ে গেছে এবং আজকে চার্জ হয়েছে আসামিদের বিরুদ্ধে। 2 জন পলাতক আজকে 2 জনকে নিয়ে আসছিল মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং মোহাম্মদ জসিম উদ্দিন। এবার গুমের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার রিফাত নিলয় জোয়ারদার। তাকে এই মামলায় গ্রেফতার দেখাতে ইতোমধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছে। আগামী 24 মে তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, রিফাত নিলয় জোয়ারদার ধানমন্ডি 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল
তারিক আহমেদ সিদ্দিকী সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে সারা দেশে গুম সংঘটিত হয়। রিফাত নিলয় জোয়ারদারের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে গুমের শিকার হন অনেকে। ভিকটিম মোহাম্মদ মশিউর রহমান সহ একাধিক ব্যক্তিকে ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন গোপন বন্দিশালায় অবৈধভাবে আটক করে রাখা হয়। এর ফলে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। ফলে তাকে গুমের এই মামলায় গ্রেফতার দেখানোর আর্জি জানানো হয়। জবাবদিহিতা ও ন্যায্যতা ছাড়া কেবল ক্ষমতার জোরে স্থায়ী নিরাপত্তা বা স্থিতিশীলতা আনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মানুষ যখন সুরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা রাখবে, তখনই জাতীয় শক্তি ও দায়িত্বশীলতা একসাথে এগিয়ে যাবে। দুপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। স্পিকার বলেন, জাতীয় নিরাপত্তা কেবল সরকার বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, এটি দেশের নাগরিক, শিক্ষাবিদ, গবেষক এবং পুরো সমাজের সম্মিলিত মূল্যবোধের মাধ্যমে গড়ে ওঠে। তিনি বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র শুধু অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর ভিত্তি করে দাঁড়ায় না, বরং সচেতন নাগরিক, দায়িত্বশীল নেতৃত্ব এবং জনগণের আস্থার মাধ্যমেই তা তৈরি হয়। Security without accountability cannot produce lasting stability. Stability becomes meaningful only when people trust the institutions built to protect them. Institutions become stronger, not simply through authority, but through fairness, legitimacy, and public confidence. বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের মাঝেও যেন রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে হারিয়ে না যায়, সেই আহ্বান জানালেন বাংলাদেশে সফররত জাতিসংঘ প্রতিনিধি দল। গুলশানের এক অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর রোহিঙ্গাদের সার্বিক চাহিদা ধরা হয়েছে 710.5 মিলিয়ন মার্কিন ডলার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরহাদুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের জন্য যে সাহায্য আসছে তা যথেষ্ট নয়। সংকটের একমাত্র স্থায়ী সমাধান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সফর করছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। কক্সবাজারে ক্যাম্প ঘুরে দেখেছেন তারা, কথা বলেছেন সরকারি ও বিরোধী দলের সাথে। সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে প্রেজেন্টেশন অনুষ্ঠানে সফরের বিস্তারিত তুলে ধরে প্রতিনিধি দল। জানানো হয়, চলতি বছর রোহিঙ্গাদের সার্বিক চাহিদা ধরা হয়েছে 710.5 মিলিয়ন মার্কিন ডলার। টেকনাফের স্থানীয় বাসিন্দা, ভাষাঞ্চর এবং টেকনাফের রোহিঙ্গা সহ 15,60,000 মানুষের জন্যই হবে এ খরচ। চলতি বছরের মোট চাহিদার বিপরীতে এপ্রিল পর্যন্ত 63% তহবিল জোগাড় হয়েছে, যার পরিমাণ 43 কোটি ডলার। জাতিসংঘ প্রতিনিধি দল জানায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি। জানান, প্রকৃত সমাধান লুকিয়ে আছে মিয়ানমারে। সীমান্তের ওপারে চলমান সংঘাতের কারণে সম্প্রতি আরও 1.5 লাখ নতুন শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। পর্যাপ্ত তহবিল না মিললে গত 9 বছরের অর্জন ভেস্তে যেতে পারে মত তাদের। বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের মাঝে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক মহলের নজর থেকে হারিয়ে না যায়, জানানো হয় সেই আহ্বান। বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের মাঝেও যেন বাংলাদেশ এবং রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে হারিয়ে না যায়, সেদিকে জোর দিতে হবে। বিগত বছরগুলোর তুলনায় এবারের বরাদ্দের দাবি অনেকটাই কম। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা যাতে নিরাপত্তা, সুরক্ষা এবং মানবিক সহায়তা পেতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরহাদুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের জন্য যে সাহায্য আসছে তা যথেষ্ট নয়। বাংলাদেশের প্রাকৃতিক ও নিরাপত্তা সংকট রয়েছে। সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের অভ্যন্তরে এই সংকটের মূল কারণগুলো চিহ্নিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে প্রচেষ্টা আরও বেগবান করতে হবে। পাশাপাশি বাংলাদেশে চলমান মানবিক চাহিদাগুলো পূরণ করে যেতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন বন্ধু ভাবাপন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও জোটের প্রতিনিধিরা অংশ নেন।
তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। শুরু হলো বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি। প্রথম দিনে পাইকারি বিদ্যুতের দাম 21 ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সেই হিসেবে প্রতি ইউনিটে দাম বাড়তে পারে প্রায় 1.5 টাকা। যুক্তি জ্বালানি তেলের চড়া দাম ও টাকার অবমূল্যায়ন সামাল দিতেই এই উদ্যোগ। এতে ঘাটতি কমবে 16,500 কোটি টাকা। মিলেছে বাণিজ্যিক গ্রাহকদের জন্য আলাদা লাইনে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাবও। জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরই আভাস মিলছিল এবার বিদ্যুতের দাম বাড়বে। পাইকারি ও খুচরা দুই পর্যায়ে মূল্য সমন্বয়ে তোড়জোড় শুরু করে পিডিবি ও বিতরণ কোম্পানিগুলো। এর আগেই আইন সংশোধন করে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে বিআরসিকে। সেই ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির প্রস্তাব পায় কমিশন। এবার পালা গণশুনানির। বুধবার সকালে সেই আয়োজনে পাইকারি প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1.5 টাকা অর্থাৎ গড়ে 21 ভাগ বাড়ানোর প্রস্তাব করে পিডিবি, যার প্রভাব পড়বে প্রায় 5 কোটি গ্রাহকের ওপর। দাবি, এই সমন্বয় না হলে চলতি অর্থবছর ঘাটতি 62,000 কোটি টাকা ছাড়াবে, যা পরের বছর আরও 3,000 কোটি বাড়তে পারে। এই ভর্তুকির প্রায় 54% ব্যয় হয় পল্লী বিদ্যুতের পেছনে। 25-26 অর্থ বছরে নতুন প্রস্তাবে বিতরণ স্ল্যাব বদলানোর কথা বলেছে পিডিবি। সেই হিসাবে 0 থেকে 75 ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আলাদা ধাপ থাকবে না। 200 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা থাকবেন একই স্ল্যাবে, যেখানে প্রতি ইউনিটের চলমান মূল্য 7 টাকা 20 পয়সা। এবার তা বাড়িয়ে 8 টাকা 65 পয়সা করার সুপারিশ করা হয়েছে। আমরা যে কোম্পানিগুলো থেকে বিদ্যুৎ নেই, নিজস্ব এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানি, এগুলোকে ফুয়েলের মূল্য পরিশোধ করতে হয় অনেকেরই ডলারে এবং অনেকেরই বিডিটিতে। তো আপনারা দেখেন যে একটা ডলার এনহ্যান্সমেন্ট এবং সাথে সাথে এই বাজারে ফুয়েলের যে মূল্য বৃদ্ধি, এটার আসলে অনেক মেকানিজম করা হয়েছে, অনেকভাবে আমরা বিভিন্ন ধরনের ট্যারিফ রিভিউ করার চেষ্টা করছি। পিডিবির এই প্রস্তাবের বিরোধিতা করেন ভোক্তা অধিকার রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীরা। দাবি জানান বিআরসি আইন সংশোধনের। অভিযোগ, বিতরণ কোম্পানির ক্যাপাসিটি চার্জ ও সিস্টেম লসের দায় চাপানো হচ্ছে গ্রাহকের ঘাড়ে। যারা প্রস্তাব নিয়ে এসেছেন তাদের ব্যয়ের কথা কিন্তু বলেন নাই। তাদের কতগুলি গাড়ি নতুন করে কিনেছেন, এগুলি নাই। তারপরে তারা ব্যাংকে কত টাকা ডিপোজিট রেখে মুনাফা করছেন, সে টাকার হিসাব নাই। তারপরে সিএসআর ফান্ডের তারা হিসাব নাই। এই সমস্ত স্বচ্ছতা জবাবদিহিতা নাই। নতুন একটা সরকার আসছে, আমরা আশা করব সেই সরকার বিআরসির আইন পরিবর্তন করে জনস্বার্থের আইন করবে এবং তারপরে ন্যায্যতার ভিত্তিতে গণশুনানির মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নেবে। তার আগে এটা বন্ধ রাখেন। সরকারি মনোপলিগুলো হবে হচ্ছে কস্ট টু কস্ট, সেইটাকে মুনাফার হিসাব এখানে দেখা হয়েছে চূড়ান্তভাবে। এভাবে করলে লাভ হবে বেশি, এভাবে করলে ট্যারিফ বাড়বে, এভাবে করলে মুনাফা করবে, আর মানুষ মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেদিকে কোনো খেয়াল নেই। এ সময় বিআরসি চেয়ারম্যান বলেন, শুনানি মানেই বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, তবে বাস্তবতা বিবেচনায় আন্তরিক হতে হবে পিডিবি, বিতরণ কোম্পানি ও গ্রাহকদের। দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন আছে যে আমরা সোলারকে যদি আমরা উৎসাহিত করি, ভবিষ্যতে সোলারের উৎপাদন যদি বৃদ্ধি পায়, নিঃসন্দেহে আপনার অধিকতর খরচ যেখানে হচ্ছে এই খরচটা কমে আসবে এবং নিঃসন্দেহে এটা জনগণের উপর যে বোঝা এটা কমবে। পরের সেশনে প্রতি ইউনিট বিদ্যুৎ সঞ্চালনের দাম 60 ভাগ বাড়ানোর প্রস্তাব করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। গণশুনানির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার খুচরা পর্যায়ে দাম নিয়ে আলাদা প্রস্তাব দিবে বিতরণ কোম্পানিগুলো। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে 4 শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় আলিমিয়ার বাড়িতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের ভেতরে কাজ করছিলেন 2 জন শ্রমিক। দুপুরের দিকে তাদের সাড়া না পেয়ে অন্য 2 শ্রমিক ট্যাঙ্কের ভেতরে নামেন। এরপর তাদেরও কোনো সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিক ধারণা, সেপটিক ট্যাঙ্কে গ্যাস জমে এই ঘটনা ঘটে। কক্সবাজারের চকুরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন 5 জন। দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী রায় দেন। গত বছরের 23 সেপ্টেম্বর চকুরিয়া পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির জন্য জড়ো হয় ডাকাতরা। খবর পেয়ে তানজিম সারওয়ার নির্জনের নেতৃত্বে রাত 3:30টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারওয়ার একজন
ডাকাতকে আটক করলে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে অন্য ডাকাতরা। সেনা সদস্য তানজিম সরোয়ারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তারা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ ঘটনায় সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করে। চোখ বন্ধ করে একতরফা সাক্ষী নিয়ে দণ্ডিত করা যায় না। তারা সেফা সাক্ষী দিয়েছে, এগুলা বিবেচনা করা হয়েছে, সার্কামস্ট্যান্স বিবেচনা করা হয়েছে, সব কিছু বিবেচনা করে ন্যায় বিচার করা হয়েছে। মৌমাছি হোক মানুষ, প্রকৃতি ও টেকসই উন্নয়নের সেতুবন্ধন, এই স্লোগানে পালিত হলো বিশ্ব মৌমাছি দিবস। সকালে রাজধানীর তেজগাঁও এলাকার বিসিক ভবন থেকে এই উপলক্ষে সেমিনার ও র্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ বি কিপার্স আয়োজিত অনুষ্ঠানে মৌচাষী, মধু ব্যবসায়ী, কৃষি গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মৌমাছি শুধু মধু উৎপাদনই নয়, বরং খাদ্য উৎপাদন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও অসাধারণ ভূমিকা রাখে। পরাগায়নের মাধ্যমে তারা কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখে। বক্তারা বলেন, আধুনিক প্রশিক্ষণ প্রদান, মৌবান্ধব গাছ রোপণ, নিরাপদ কীটনাশক, সহজ প্রাপ্যতা, পর্যাপ্ত মৌমাছির কলোনি গঠন ও মৌপণ্যের ন্যায্য মূল্য ও বাজার সুবিধা নিশ্চিত করার উপর জোর দেন। আগাম নির্বাচনের পথে ইসরায়েল। আইন প্রণেতাদের ব্যাপক সমর্থনে প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে নেসেট ভেঙে দেওয়ার একটি বিল। বুধবার প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন 110 জন নেসেট সদস্য, আর বিপক্ষে পড়েনি একটিও ভোট। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন ক্ষমতাসীন জোট ও বিরোধী উভয় পক্ষের আইন প্রণেতারাই। এর মাধ্যমে সম্পন্ন হলো নেসেট ভেঙে দেওয়ার আইনি প্রক্রিয়ার প্রথম ধাপ। ফলে দেশটিতে আগাম নির্বাচনের পথও উন্মুক্ত হতে পারে। তবে এখনই আইনে পরিণত হচ্ছে না বিলটি। কার্যকর হতে হলে এটি আরও কয়েক দফা পর্যালোচনা ও ভোটের মধ্য দিয়ে যেতে হবে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিক এই ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা বিষয়ক বৈঠকে ব্যস্ত ছিলেন তিনি। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।